পুড়ছে 5 মন্ত্রণালয়ের নথি। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে কমিটি, 3 দিনের মধ্যে প্রতিবেদন। কমিটিটা গঠিত হয়েছে এই বিস্ফোরণের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন। স্পর্শকাতর সচিবালয়ে আগুন নিয়ে জনমনে প্রশ্ন, নাশকতার শঙ্কা, আওয়ামী লীগের দুর্নীতির প্রমাণ মুছতেই আগুন, বললেন খোকন। পূর্বাচলে বেআইনিভাবে প্লট নেয়ার অভিযোগে হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, বিপুর বিরুদ্ধে মামলা। এবং বিডিআর হত্যাকাণ্ডে কাউকে দোষারোপ নয়, তথ্য প্রমাণ পেলেই ব্যবস্থা, জানালেন কমিশন প্রধান। সবার জন্য ন্যায় বিচারের আশ্বাস। দর্শক, আমন্ত্রণ সংবাদপ্রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার বিস্তারিত। সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। কমিটিতে 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়। রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং বুয়েটের 3 জন বিশেষজ্ঞ নিয়ে এই কমিটি হয়েছে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ বিকল্প দপ্তরে চালু রাখা হবে বলেও জানান তিনি। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। আমরা ওখানে অফিস করি, এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়। ফলে 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন। আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক টেলিযোগাযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থান সচিবালয়। সেই সচিবালয়ে আগুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। সুরক্ষিত ভবনে মধ্যরাতে আগুন এবং দীর্ঘ সময় জ্বলতে থাকাকে নাশকতা বলেই মনে করছেন অনেকে। তবে নাশকতা নাকি নিছক দুর্ঘটনা, তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। আর নাশকতা হলে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। 7 নম্বর ভবনের 6 তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ভবনে। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। একে একে যোগ দেয় 19টি ইউনিট। 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভবনটির 6, 7 ও 8 তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্থ, স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, আসবাব পুড়ে যায়। মোটামুটি অনেক কিছুই পড়ছে সম্ভবত, যেরকম দেখলাম কালো ধোয়া টোয়া প্লাস 4 তলা বন্ধ, গ্লাস টেলাস ভাঙা, যে পানি টানি দিছে। কোনা সার্কিট হলে তো সব জায়গায় বিদ্যুতে এক জায়গায় শক্তি প্রয়োগ করার কথা, সেই জায়গায় 3টা পৃথক জায়গায় একসাথে আগুন লাগলো। আগুন নেভাতে পানির সংযোগ দিতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ভেতরে নানা প্রতিবন্ধকতার কথাও জানায় ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটার যিনি মারা গেছেন, ওর নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো
কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনে আগুনের ঘটনায় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কিন্তু এটার বিচার আমি পর্যাপ্ত চাই। উচ্চপদস্থ যারাই আছেন সোশ্যাল মিডিয়াতে যে ভূত না থাকে। তাহলে এখানে আগুনটা ধরাইলো কেটা? আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এত নিরাপত্তার জায়গা, এই জায়গায় আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, জার্নালিস্টরাও ঢুকতে পারে না। সেই জায়গায় আগুন লাগলো এমন কয়েকটা কক্ষে, যেখানে কিনা আমার আসিফ ভাই আছে, নাহিদ ভাই আছে, যারা কিনা দুর্নীতির একটা আখড়াকে উদ্ঘাটন করতে যাচ্ছে। সেই জায়গাটায় পরিকল্পিতভাবে আগুন না লাগলে এইভাবে হুট করে আগুন লাগবে, এটা কেমন একটা অদ্ভুত একটা ঘটনা। এই আগুন নাশকতা হলে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিগত সরকারের দুর্নীতি, লুটপাটের নানা তথ্য প্রমাণ মন্ত্রণালয়ে ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা। তারা বলছেন এই আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তে বের হয়ে আসবে। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অফিস এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর সরজমিনে খোঁজ খবর নিয়ে নাশকতার আশঙ্কা করছেন রাজনৈতিক নেতারা। যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে আলাদা কমিটি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগুন নিভলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার সচিবালয়ে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক কর্মচারীরা। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমনটাই চাওয়া তাদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। কমিটিতে 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী জান্নাতুল মোহনার কাছ থেকে। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে আমার সহকর্মী জান্নাতুল মোহনা আছেন, আমি যুক্ত হচ্ছি। মোহনা, কেমন আছেন? জি, ভালো আছি। মোহনা, আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং আজকে যদি বলি যে টক অফ দ্য কান্ট্রি, সচিবালয়ে আগুন লাগা খুব স্পর্শকাতর একটা জায়গা যদি বলি, তো এরই মধ্যে আসলে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি কমিটিও গঠন করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এই কমিটিগুলো আসলে কিভাবে সমন্বয় করা হবে বা কিভাবে আসলে কাজ শুরু করবে, আপনি কি কোনো তথ্য পেয়েছেন কিনা বা এই নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের দর্শককে যদি বলতেন। যদি আপনাকে বলতে চাই যে কটি কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে একটি প্রথম যে কমিটি গঠন করা হয় তা এই 7 নং ভবনে সম্পূর্ণ অগ্নিকাণ্ডের কারণ বা পেছনে কোনো সংযোগ আছে কিনা বা নাশকতা কিনা, সেই জন্য কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে, 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি। আর এর পরে যে 2টি কমিটি গঠন করা হয়েছে, একটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, যারা ওই মন্ত্রণালয়ের কি কি ক্ষতি হয়েছে বা কোন কোন নথি হারিয়ে গেছে বা ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং এই অগ্নিসংযোগ লাগার কারণ পেছনেও তারা খাটিয়ে দেখবে। এবং আরেকটি হচ্ছে পল্লী উন্নয়ন সমবায় যে দপ্তর, সেখান থেকেও একটি কমিটি গঠন করে, এটাও ঠিক ক্ষতি কতটুকু বা ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য কিন্তু এই কমিটিগুলো গঠন করা হয়েছে। তো এই কমিটি যেগুলো হচ্ছে নিজস্ব মন্ত্রণালয় থেকে তৈরি, সেগুলো মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে। আর যেটি হচ্ছে যে প্রথম যে কমিটি, অর্থাৎ সেটি সর্বোপরি পুরো ঘটনাটাকে তদন্ত করবে। আর একটু আগে তো আপনি দেখলেন যে উপদেষ্টা পরিষদ থেকে আরেকটি কমিটি ঠিক করে দেওয়া হয়েছে, যারা 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত জমা দিবে। তো তারা নিজেরাই হচ্ছিল সর্বমিলিয়ে সবাইকে সহযোগিতা করে এই কমিটিগুলো পরিচালনা করবেন। এর মধ্যে আমরা জানতে পেরেছি কিন্তু যে 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথি সব পুড়ে ছাই হয়ে গেছে। তো সেই দপ্তরগুলো আসলে এখন কিভাবে কাজ শুরু করবে এবং নথি উদ্ধারের বিষয়ে বা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে যদি অলরেডি আমরা দেখেছি আজকে সারাদিনে কিন্তু অবশিষ্ট যে নথিপত্র ছিল, সেই অবশিষ্ট নথিপত্র ফায়ার সার্ভিসের যারা কর্মী
আছেন তারা উদ্ধার কাজে ছিলেন, সারাদিনই ছিলেন। ওখানে যা যা উদ্ধার হয়েছে তা অন্যান্য মন্ত্রণালয় কিংবা দপ্তরে স্থানান্তর করা হয়েছে। সেই সাথে যা হারিয়ে গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না। তবে এক্ষেত্রে আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে যে অনলাইনে ডাটাবেসে যে নথিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এই বিষয়টা কিন্তু হচ্ছে অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ মানুষ সকলেই বলেছে যে আমাদের দেশটাকে সারাক্ষণ আমরা ডিজিটাল বাংলাদেশের যে বুলি আমরা কপচিয়ে আসছিলাম, তো আজকে কিন্তু একটা আমাদের সেইটার ধাক্কা যে আসলে আমরা কতটা ডিজিটাল হতে পেরেছি। যে নথিগুলো আমরা দেখতে পেয়েছি যেগুলো পুড়ে গেছে, সেই নথিগুলোতে যদি ডিজিটাল ভার্সন না থাকে বা ডিজিটালাইজ ভাবে অনলাইনে এগুলোকে কপি করে না রাখা হয় তাহলে কিন্তু আর কখনো সেই নথিগুলো ফিরে পাওয়া যাবে না এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু হারিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখান থেকে সরকার শিক্ষা নিতে পারে এবং অতি সত্বর যে যত কিছু হোক না কেন সব অনলাইনে ডেটাবেস আকারে রাখার একটি পদক্ষেপ নিতে পারে বা যত কাগজপত্র সাইন থেকে শুরু করে সবকিছু অনলাইনের মাধ্যমে ট্রান্সফার কিংবা পরিচালনা করার কাজেও তারা। কিন্তু এই যে এই বিষয়টি এত সুরক্ষিত ভবনে বা এইরকম একটা বলয়ের জায়গা যেখানে আসলে সাংবাদিকরাও ঢুকতে পারে না, সেখানে আসলে এরকম গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগার বিষয়ে আসলে কিভাবে ঘটলো? এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত? এটা কিন্তু জনমনেও একটা প্রশ্ন উঠে এসেছে। আশ্চর্যের বিষয় কি, মানে সাধারণ মানুষের সাথে কথা হয়েছে কিনা? আশ্চর্যের বিষয় কি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা যারা দেখেছি বা এই যে গণ অভ্যুত্থান, এখানে সবচেয়ে ভাইটাল রোল প্লে করা যারা একদম ফ্রন্ট লাইনার ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম, তাদের যে মন্ত্রণালয় সেটা কিন্তু 7 নম্বর ভবনেই ছিল। এবং স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন এবং সড়ক যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখান থেকে বড় বড় প্রজেক্ট আমরা জানি যে বিভিন্ন প্রকল্প অনুমোদন করা হয়, তো এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু নিজেই বলে দিয়েছেন, তার কাছে স্ট্যাটাসে বলে দিয়েছেন তার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সহ নথিপত্র ছিল। তো সেই প্রমাণ মেটাতেই কেউ ষড়যন্ত্র করছে কিনা বা করেছে কিনা তা তো আমরা বলতে পারি না, তা তদন্তের পরে আর কি হয়তো জানা যাবে। তবে এটা খুবই বলা যায় যে খুবই এরকম ঘটনা সচিবালয়ে কেউ আগে কখনো দেখেনি, বলা যায় অলৌকিক ঘটনার মতো যে কিভাবে আগুন লাগবে, যেখানে এত নিরাপত্তা বেষ্টনী এত কিছু, তারপরেও কেন আগুন লাগলো সবারই প্রশ্ন। এবং আগুন লাগার পরে 6 ঘন্টায়ও কিন্তু আগুন নেভানো সম্ভব হয়নি। সেই জন্য এটা দেখা যাচ্ছে যে সবারই প্রশ্ন, জনমনেরও প্রশ্ন। এখন দেখা যাক যে তদন্ত কমিটি কিভাবে রিপোর্ট দেয়। আমাদের দেশে তো একটা তদন্ত কমিটি গঠন করলে সেটা থেকে ফলাফল পেতে বছরের পর বছর সময় লেগে যায়। আমাদের প্রত্যাশা থাকবে আসলে 3 দিনের মধ্যেই হয়তো তদন্ত কমিটি তাদের একদম সুষ্ঠু তদন্ত করে আসলে সেই ফলাফল আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জান্নাতুল মোহনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা আমার সাথে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এদিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুর রিপনের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ 22 ডিসেম্বর 84 শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এতে রুহুল কবির রিজভী বলেন, কারা নির্বাচিত হবে তা গোয়েন্দা সংস্থা নির্ধারণ করে দিলে গণতান্ত্রিক আন্দোলনে এত আত্মত্যাগ ব্যর্থ হবে। এখনো তো আমরা সেটা শুনছি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। আমরা যদি জনগণকে অবরুদ্ধ রেখে তাকে যদি আমরা বলি আপনারা কিছুদিন দাঁড়ান, আমরা সংস্কার করে নেই আগে, এইটা বোধহয় মালিকের প্রতি, যে প্রকৃত মালিক, তাকে কিন্তু অবজ্ঞা করা হয়। আর রাজনৈতিক দল নিয়ে অন্তর্বর্তী সরকারের লোকদের সমালোচনা নয়, বরং পরামর্শ দেওয়ার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের, যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছেন তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা পারেন শেষ করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের?
তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে না। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষিবন্তিতে আছে, সেগুলোতে কোনো রকম এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। আপনার পরিবার লুট করেছে, এটার শ্বেতপত্র প্রকাশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের নিহতের ঘটনায় শোকের ছায়া নেমেছে রংপুরের গ্রামের বাড়িতে। মর্মান্তিক মৃত্যুর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলাকে দায়ী করে ঘাতক কভার্ড ভ্যান চালকের শাস্তির দাবি করেছেন পরিবার সদস্য ও স্বজনরা। নিজেদের ব্যর্থতা স্বীকার করে অপরাধীকে আইনের মুখোমুখি করার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনপু রিপোর্ট। সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত সোহানুজ্জামান নয়নের মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। দক্ষতার কারণে তাকে ঢাকায় এনে সংযুক্ত করা হয় তেজগাঁও স্টেশনে। তবে দেশকে বেশি সেবা দিতে পারলেন না নয়ন। ট্রাক চাপায় থেমে যায় তার পথ চলা। বৃহস্পতিবার দুপুর 2টায় রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নয়নের জানাজা হয়। এর আগে কফিনে ফুল দিয়ে জানানো হয় শ্রদ্ধা। জানাজায় অংশ নিয়ে নয়নের আত্মত্যাগ, কৃতজ্ঞতা সহ স্মরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন। সিলেটে তার পোস্টিং ছিল, কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে। সে খুবই ভালো ফাইটার ছিল, এই জন্য তারই কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। অগ্নি নির্বাপনের সময় সচিবালয় সড়কে ট্রাক চলাচলকে নিজেদের ব্যর্থতা উল্লেখ করেন উপদেষ্টা। এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এদিকে নয়নের রংপুরের বাড়িতে চলছে মাতম। কাভার্ড ভ্যান চালকের শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও স্বজনরা। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলাকেও দুষছেন তারা। আমার ছেলেটা এত সহি আর মা বাবা সব কিছু বোঝে না, পয়সা বোঝে না, সবাই ভালো করে আয় কর্ম করার ছেলে তো একটাই, আর তো আর কর্ম করার ইয়ে নেই। অল্প দিনের মধ্যে আরো তার উপর অনেক আশা ভরসা ছিল আমার। হ্যাঁ, তো এখন তো আমার তো এই আর যে গাড়ি মারা গেছে ধাক্কা দিয়ে, তার সুবিচার আমি চাই। ওখানে আগুন নিবেছে, কিন্তু আইনের লোকেরা কেন করে বাধা দেয়নি? ট্রাক কেন আসছে? ট্রাক কেন আমার ভাই চাপা মারি দিছে? আমরা যথেষ্ট বিচার চাই এটার। বুধবার দিবাগত রাত 3:20 দিকে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার ফাইটার নয়ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়ার পথসভায় তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, স্বৈরাচারের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও ব্যর্থ হবে। আওয়ামী লীগ দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। গেল স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে উড়োজাহাজ জব্দের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আটক করা যাত্রীর নামে মামলা হয়েছে কিনা, জব্দ করা উড়োজাহাজের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে জানাবেন আমাদের দর্শককে। যেমনটা বলছেন, আজ সকালে মূলত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উড়োজাহাজ থেকে একজন মহিলা যাত্রীকে আটক করা হয়েছে নিরাপত্তা গোয়েন্দা NSI এবং শুল্ক বিভাগের কর্মকর্তারা তাকে আটক করে। এই সময় তার কাছ থেকে মূলত 20টি সোনার বার, যেটি 22 ক্যারেটের এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। সেগুলো আনুমানিক বাজার মূল্য আমরা যেটি জেনেছি প্রায় 2,60,00,000 টাকার মতো। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু যে উড়োজাহাজটি জব্দ করা হয়েছিল সেটি কিন্তু জব্দ করার পরপর যাত্রীদেরকে নিয়ে কিন্তু আবার ঢাকায় কিন্তু উড়াল দেয়। তার পরপরে কিন্তু এই বিষয়টি আলোচনায় আসে। তবে আমরা বিমানবন্দরের যে জনসংযোগ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তিনি যেমনটি আমাদেরকে বলেছেন যে যাত্রীকে আটক করা হচ্ছে সামিয়া, তিনি কিন্তু রাজশাহী জেলার বোয়ালিয়া থানা এলাকায় তার বাড়ি। তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি স্বর্ণের দোকানে কাজ করেন। সেই স্বর্ণের দোকান তিনি সেলসম্যান হিসেবে কাজ করতেন বলে আমরা জানি। সে যখন স্বর্ণের বার নিয়ে যখন চট্টগ্রামে প্রবেশ করে তখনই কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে তাকে NSI কর্মকর্তারা এবং শুল্ক বিভাগের যারা গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন তারা তাকে আটক করে। তার পরপরই তারে আটক করে কিন্তু নগরের একটি থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে তিনি তার নাম পরিচয় আমরা যেটি জেনেছি খুবই গোপন রাখা হয়েছিল। এবং উড়োজাহাজ জব্দের বিষয়টি কিন্তু বিমানবন্দরের কর্মকর্তাদের থেকে আমরা তেমন সহযোগিতা পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে যেটি জেনেছি যে বাংলাদেশ বিমানের যে উড়োজাহাজটি জব্দ করা হয়েছিল সেটি তার পরপরে কিন্তু ঢাকায় উড়াল দেয়। পরে সেখানে আনুষঙ্গিক যেসব কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা করছেন। এবং ইতিমধ্যে যেটি আমরা জেনেছি চট্টগ্রাম বিমানবন্দর থেকে যেটি বলা হচ্ছে এই বিষয়ে কিন্তু বিস্তারিত কথা বলবেন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে তারা এই বিষয়ে কোনো কথা বলছেন না। তবে স্বর্ণের বারসহ বা স্বর্ণ চোরাচালানের উড়োজাহাজ জব্দ করার বিষয়ে কিন্তু চট্টগ্রামে এটি নতুন নয়। এর আগেও 1 দশক আগে কিন্তু চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান বা স্বর্ণ বহন করা সহ 2টি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল। তবে ইতিমধ্যে যে সামিয়া যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তার যে স্বর্ণের বার জব্দের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। পাশাপাশি এই যে স্বর্ণ চোরাচালানের ঘটনা সেটি কিন্তু নতুন নয়। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আরো 1-2বার কিন্তু বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান যাত্রীদেরকে আটক করা হয়েছিল। সেই বিষয়ে আসলে যারা বিমানবন্দর নিরাপত্তা নীতিতে কাজ করেন তারা যেটি বলছেন, চোরাচালানের বিষয়ে NSI কর্মকর্তারা সহ শুল্ক বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সব সময় সজাগ রয়েছেন এবং এই বিষয়ে যারা চোরাচালানের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় জন্য কাজ করছেন তারা। তো স্বর্ণ চোরাচালানের বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম।